কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। হয়নি, হবে না, হচ্ছে না, না সূচক জীবনে আমি কোনোদিন এগুলোকে আমার জীবনে ঢুকতে দিইনি। আমরা অনেক সময় বলি না যে ইন্ডাস্ট্রিতে একটা অলিখিত রাজনীতি রয়েছে। কাজেরও তো একটা পরিবেশ হয়, সেই পরিবেশটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই ফিল্ডে আমাকে আসার জন্য তো কেউ জোর করেনি, তোমার পথ তুমি বেঁচেছো, তো সেই পথ খুব মসৃণ হবে, খুব একদম পুরো পিচ মোড়া হবে, একদম সুন্দর কার্পেট ফার্পেট পাতা থাকবে, আর তুমি সেখান থেকে হেঁটে চলে যাবে, গাড়ি নিয়ে চলে যাবে, তা তো হয় না। অনিশ্চয়তা আছে, তো আর্থিক অনিশ্চয়তা আছে। আমার যত পান্তা ভাত খেয়েও আমার সময় যায়, আমি আলু সিদ্ধ ভাত খেয়ে নিতে পারি। প্রচুর লোক আছে ফুটপাতে দিন কাটাচ্ছে, গরম জামাটুকুনও নেই। তারপরে যদি আমি হতাশ হয়ে যাই, আমি যদি ডিপ্রেসড হয়ে যাই, তাহলে সেটা বিলাসিতা আমার কাছে। কে খারাপ বললো তাতেও আমি খারাপ হয়ে গেলাম না, কে আমার ভালো বললো তাতেও আমি মহান হয়ে গেলাম না। কেউ ধরো আমাকে নাকুচি বলছে, তো আমার আড়ালে বলছে, আমার সামনে তো বলছে না। আগে আমি একটু বেশি রেখে ফেলে যেতাম, মাথা গরম হয়ে যায়। গরম হয়ে যেতাম। পাত্তা না দেওয়া, না দেখলাম, সব কিছু অ্যালুফ করে দেওয়া অনেক বেটার। ভগবান তাকেই একটু দুঃখ কষ্ট দেয় যাকে উনি জানেন যে সেই তারই কাঁধে সেটা বহন করতে পারবে। তুমি যা পারো চেষ্টা করো তোমার সেই পাড়াটা আরও বাড়ি দিতে, তুমি আরও বেশি পারো। এই ইন্ডাস্ট্রি আমাকে নিয়ে ঠিক বুঝলো না। আমি 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 মানে আজ এতদিন হলে 2-4-5খানা অস্কার পেয়ে দাম, এইসব গল্পে আমি নেই। তুমি বলো যে আমার খামতি আছে, আমার প্রচুর খামতি আছে। খামতির মধ্যে এই একটা হলো, পর্দায় যখনই তিনি উপস্থিত হন দর্শকদের দৃষ্টি কিন্তু ঠিক কেড়ে নেন। হিরোদের সঙ্গে তার যে ইকুয়েশনটা তাড়িয়ে উপভোগ করেন দর্শক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ সারথী চক্রবর্তী। পার্থদা ওয়েলকাম। এবং যেটা আমি বললাম যে যখন পর্দায় আসে এই যে হিরোদের সাথে একটা ইকুয়েশন থাকে, তো কখনো হাসছে দর্শক, আর কখনো মাঝে মাঝে একটু লাস্ট কয়েকটা কাজের একটু রেগেও যেতে পারে। তো একটু বলো যে এই যে 20টা বছর কেটে গেছে, এই শুরুটা কিভাবে ছিল? সব শুরুরই যে ওরকম শুরু হয়, তুমি কিভাবে অভিনয়ে আসলে? পাড়ার নাটক দিয়ে শুরু, তারপর আস্তে আস্তে গ্রুপ থিয়েটার থেকে আস্তে আস্তে টালিগঞ্জ, পাড়া চেনা, স্টুডিও চেনা, সেখানে ছবি জমা দেওয়া। তারপরে এই করতে 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 একদিন সুযোগ আসে। প্রথমে আমার থিয়েটার দেখে একজন ইন্ডাস্ট্রির একজন প্রোডাকশন ম্যানেজার, সে আমাকে প্রথম ছবিতে সুযোগ দেয়। তারপর থিয়েটার দেখেই আরেকজন পরিচালক আমাকে কাস্ট করে। এই করতে করতে আস্তে আস্তে শুরু হয়ে যায়। এই যখন গ্রুপ থিয়েটার করছো তখন থেকে তো একটা তো ইচ্ছা ছিলই যে অভিনয় করব। তখন থেকে এই সিনেমা সিরিয়াল এইসব করবো, এসব কোনো ইচ্ছে ছিল না। চাকরি করবো, থিয়েটার করবো, ব্যাস ওই অবধিই ছিল। কিন্তু যত সময় এগোলো, থিয়েটার থেকে তো আর সেই বাঁচার জন্য যে রসদটা লাগে, টাকা পয়সা, সেটা থিয়েটার থেকে খুবই চাপেরই আর কি। তো সেখান থেকে আস্তে আস্তে তো চাকরি করতাম, চাকরি ছেড়ে ব্যবসা করলাম, সেটা সবটাই অভিনয় করার জন্য আর কি। তারপরে হচ্ছে না, মানে অভিনয়টাই সেকেন্ডারি হয়ে যাচ্ছে। ওগুলো কোথায় চাকরি করতে? একটা বেসরকারি কোম্পানির চাকরি। আচ্ছা, তখন পাশাপাশি থিয়েটার চলছে, চাকরি করছো। হ্যাঁ। তারপর একটা বড় প্রোডাকশন, চাইবুড়োর পুঁথি বলে একটা নাটক স্টার্ট করা হলো, যেখানে প্রচুর খাটনি ছিল আর কি। মানে 2 ঘন্টা 20 মিনিটের টেক্সট 1 ঘন্টা 50 মিনিট আমাকে একা স্টেজ করতে হচ্ছিল। তো সেইটা করার জন্য ওই হয় না, মানে হাফ হার্টেড কিছু হয় না। তো ওই জন্য পুরোটাই এখানে সময় দেওয়ার জন্য আস্তে আস্তে পুরোটা অভিনয়কেই বেছে নেওয়া। এই যে চাকরি, তারপর ব্যবসা করা, এবং তারপর স্টুডিও পাড়ায় যাওয়া, ছবি জমা দেওয়া, অডিশন, এখন যে প্রসিডিওরে হয় তখন তো সেরকম ছিল না। তো তখনের জার্নিটা তো একদম অন্যরকম ছিল। একদমই অন্যরকম। তখন ওই প্রথমত স্টুডিও পাড়াই তো চিনতাম না। সেইটা প্রথমে চেনা, মানে কোনখানে কাজ হয়, কোথায় যেতে হয়। তারপরে গেলেই বা আমাকে ঢুকতে দেবে কেন, তো সেইখানে বলতে হতো এর কাছে এসছি, তার কাছে এসছি, এই করতে করে আগে গেট থেকে ভেতরে ঢোকার অনুমতি পেলাম। তারপরে গিয়ে সেখানে ছবি জমা দেওয়া শুরু হলো। এই করতে করতে একদিন হলো আর কি সবটাই। প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়াও সেদিনটা কিরকম ছিল? আমার কাছে ওই ক্যামেরার সামনে দাঁড়ানোটা বিরাট কিছু মানে লাগে, কারণ আমি থিয়েটারটা করতাম তো মন দিয়ে করতাম। ফলে আমার কাছে ওই স্টেজে উঠে যে এটা আমি করতাম, সেটাই আমি ক্যামেরার সামনে করেছি। ফলে ক্যামেরার সামনে আলাদা করে কোনো অনুভূতি যে ক্যামেরার সামনে দেখুন পা কাঁপছে, হাত কাঁপছে, এরকম কোনো ব্যাপার আমার ঘটেনি কখনো।
প্রথম দিন যখন অভিনয়ের সুযোগটা এলো সেদিনটাও তো বোধহয় স্বপ্নের মতো ছিল, যে এই যে জমা দেওয়া, এন্ট্রি হওয়াটাই তো একটা বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ মানে যেহেতু থিয়েটার থেকে আমাকে দেখে ডাকা হয়েছিল, ফলে সেই এক্সাইটমেন্টটা আমার ছিল না যে চান্স পেয়েছি, এরকম কোনো এক্সাইটমেন্ট আমার ছিল না। তো তখন যেহেতু থিয়েটারটা মন দিয়ে করেই যাচ্ছিলাম, তখন তো ভাবিনি যে এইখানেই আলটিমেট আসতে হবে। তো ওই জন্য একটা সুযোগ পেয়েছি, মানে একটাই মাথার মধ্যে ছিল যে যেটা পেয়েছি সেটা যেন খুব ভালো করে করি, যেটুকুনি করবো, যেভাবে মানে যেটুকুনি পর্দায় আমায় দেখা যাবে সেটা যেন লোকের মনে থাকে আর কি। এখনো বোধহয় সেইটাই ধরে রাখা, যে হ্যাঁ, মানে পর্দায় যখন এখনো- আসবো দৃষ্টিটা আমার দিকেই। না এখনও তাই মনে হয়, এখনও যে কোনো চরিত্র করতে গেলে, যে কোনো ছবি প্রথম দিন মানে যেদিন শুরু হয় তার প্রথম দিনটা আমার কাছে খুব, আগের দিন রাতে ঘুম হয় না। আমার এটা হয় খুব, মানে যে চরিত্রটা করবো সেটা যতক্ষণ না গিয়ে আমি মানে প্রজেক্ট করছি, আমি তো বুঝতে পারছি না যেটা আমি ভাবছি সেটা আলটিমেট গিয়ে কি দাঁড়াচ্ছে। তো ওই জন্য আগের দিন রাতে খুব একটা বেশ কেমন একটা হয়, টেনশন একটা হ্যাঁ চাপা। গুড়গুড় করে পেট। ওই জন্য যতক্ষণ না গিয়ে প্রথম শটটা দিই ততক্ষণ ঠিক একটা বেচান থাকি আর কি, অদ্ভুত একটা ভেতরে একটা অন্য ফিলিং হয় এখনো। আচ্ছা, এই যে 20টা বছর কেটে গেছে, প্রচুর কাজ করেছো, এই যে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি, সেখান থেকেই মূলত তোমার যে পরিচিতিটা সেটা হওয়া, একদম সব ছবি কমার্শিয়াল, কিন্তু মেইন স্ট্রিম এর কথা বলছি। এখন যে এই যে ছবির হারগুলো মেইন স্ট্রিম ছবি অনেক কমে গেছে, না না, ওটা এখন তো আবার শুরু হয়েছে, তবে এই প্রচুর শুরু ইদানিং আবার শুরু হয়েছে। মাঝখানে একটা সময় ছিল না একেবারে মেইন। আসে, এরকম সময় আসে, কখনো কখনো জোয়ার ভাটা যেমন হয়, তো এরকম ভাটা তো আসে, তো ভাটা আসবে আবার জোয়ার আসবে, সেই জোয়ারে মানে ভেসে না গিয়ে থাকতে হবে, ভাটাতেও যেন আটকে না পড়ে, সেইটা রেখেই চলতে হবে। কখনো জোয়ার আসবে, কখনো ভাটা আসবে, আসবে। এই যে তুমি যেটা বলে যে কিভাবে ডিল করো যখন খুব অনেকটা কাজের সংখ্যা সেরকম ভাবে থাকে না, বা চরিত্র, একটা যে চরিত্র তুমি পছন্দ হবে তারপর নিশ্চয়ই কাজ হয়, সেই সময়টা তোমার কিরকম যায়? কিছুই যায় না, মানে আমি যেহেতু মানে আমি অনেক কিছুর মধ্যে জড়িত থাকি আর কি। আমি শো করি, মাঝখানে 2-3 বছর যাত্রাও করেছি, তো তারপরে বিভিন্ন কিছু মানে লেখালেখির মধ্যে, তারপরে কিছু একটা ছবিও বানিয়েছিলাম ইউটিউবের জন্য। ফলে আমি অনেক কিছুর মধ্যে নিজেকে এনগেজ রাখি, ফলে যখন কাজ থাকে না তার জন্য ওই যে বিরাট কিছু টেনশন করা বা ডিপ্রেশনে চলে যাওয়া বা ওরকম হতাশাজনক কোনো কিছু আমার হয় না। মানে আমি ওটার মধ্যে মানে থাকি না, আমি তার থেকে বরং যখন কাজ থাকে না তখন কাজ খুঁজে নিই যে কী কাজ করা যায়, করলে পরে আমি শান্তিতে থাকবো। তো সেরকম কিছু আমি করতে থাকি, যেটা আমি সকালবেলা উঠে আমি ফুটবল খেলতে চলে যাই। হ্যাঁ, তো আমি ওই যখন কিছুই নেই সকালে উঠে ফুটবল খেললাম মানুষের সাথে, আমার থেকে বয়সে ছোটো যারা, আমার থেকে বয়সে অনেক বড় যারা, তাদের সাথে সময় কাটাই যখন, তখন অনেক বেশি রিল্যাক্স হয়ে যায়। ফলে আমার কাছে ওই আলাদা করে ওই হতাশা ব্যাপারটা আমার কাছে খুব একটা আমি আসতে দিই। আসতেই দাও না, হ্যাঁ একদমই। আর যাত্রা যখন করছিলে যে মাঝে 2-3 বছর, সেই সময়টা কি ছবির কাজের সংখ্যা? না না, ছবির তো আমি বছরে প্রত্যেক এতদিন ধরে হ্যাঁ একটা বছরে 7-8টা ছবি 9টা ছবি করতাম, সেখান থেকে 4টে ছবি, এটা আমার প্রত্যেক বছরই হয়ে যায়, মানে আর কি। কোনো না কোনোভাবে ঈশ্বরের কৃপায়, ওই 2-3টে ছবি তো থেকেই যায়। ফলে আলাদা করে মানে ওই ওটার নেই বলে যে যাত্রা করা তা নয়, আমি আরও এক্সপ্লোর করতে চাইছিলাম যে যাত্রাটা একটা অন্যরকম মিডিয়াম, তো সেই মিডিয়ামটাও আমি একটু দেখতে চাইছিলাম যে সেটা আমি কেমন করি, তো সেটার জন্যই যাওয়া আর কি। খুব ইন্টারেস্টিং জিনিস, ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। এখন আর এবছর করছি না, এবছর করছো? এবছর করছি না। আচ্ছা, এই যে যখন আমি একটা বছর করি, 1 বছর অফ দিই, 1 বছর ও করি, আচ্ছা, এইভাবে শিডিউল করে নিল। আচ্ছা, এই যে তুমি বললে না যে 7-8টা ছবি, এবং প্রত্যেকটা চরিত্রই যে খুব স্কেলের হয় এবং খুব জনপ্রিয়তা পায় সেরকম তো অনেক সময় নাও হয়, সেক্ষেত্রে চরিত্রের বাছাইটা তোমার কাছে কিরকম থাকে? কোনটা জনপ্রিয় হবে কোনটা জনপ্রিয় হবে না সেটা তো আমার হাতে নেই, সম্পূর্ণই একটা ছবির ভাগ্য নিজে থেকে নিয়ে আসে ছবি। কোন ছবি চলবে কোন ছবি চলবে না সেটা কেউ জানে না, আর আমরা যখন কাজ করি তখন তো আমরা সেটা জেনে কাজ করি না যে এই ছবিটা খুব চলবে, কিন্তু এই নিজের ছবিটা চলবে। চরিত্রের ক্ষেত্রে তো সেটা হ্যাঁ, বাছাই চরিত্রটা কি আছে সেটাই ইম্পর্টেন্ট, আমার তাতে ভূমিকাটা কি আছে, আমি কি করতে পারবো পুরো ছবি জুড়ে, আমার কতটুকুনি এক্সপোজার আছে, সেইটা একটু দেখে নিই। সেটা দেখে নিই, এবার যদি চরিত্রের মধ্যে খুব মানে ইন্টারেস্টিং কিছু থাকে, সেটা তো আমার অভিনেতার কাজ, সেটা খুঁজে খুঁজে বার করা,
সেই চরিত্র থেকে যতটা নিংড়ানো যায়, যেটুকুনি রস বের করা যায়, যতটা বের করানো যায়, সেটাই তো একজন অভিনেতার কাজ। তোমার পরিবারের কেউ ইন্ডাস্ট্রিতে ছিল নাকি তুমি? না না, কেউ নেই, আমি একমাত্র। বাড়িতে কি মেনে নিয়েছিল সহজে যে চাকরি ব্যবসা সব ছেড়ে এরকম একটা অনিশ্চয়তা জীবন? বাড়িতে আমাকে কোনোদিনই কোনো বিষয়ে আমার বাবা মা আটকায়নি। যেটা মানে ওরা চেয়েছেন যেটাই করবো সেটা যেন মন দিয়ে করি, মানে হাফ হার্টেডলি কিছু করি না করি, মাঝপথে গিয়ে এটা করলাম ছেড়ে দিলাম, আবার একটা চলে গেলাম ওটা করলাম, এরকম না হয়। যেটাই করবো সেটা যেন অ্যাটলিস্ট স্টেবল থাকে সেটা। তো সেটার জন্য মানে তারা বিশ্বাস করেছিল, আমিও তাদের বিশ্বাসের চেষ্টা করেছি রাখার। একদম। তো একটু বলা যায় এই যে মেইন স্ট্রিম ছবির কথা বলছিলাম, সেক্ষেত্রে আমি যদি চ্যালেঞ্জের কথায় আসি, এবং তুমি এর আগে বহু কাজ করেছো, কিন্তু চ্যালেঞ্জ তোমার জীবনে কি একটা অন্যরকম জায়গা রাখে? হ্যাঁ অবশ্যই, যেটাতে তোমার পপুলারিটি আরো বেশি হয়? অবশ্যই। আমার চ্যালেঞ্জের আগে মানে প্রথম ছবি হলো জীবনসাথী, ছোট্ট চরিত্র ছিল। তারপরে চিরদিনই তুমি যে আমার, সেখানেও আমাকে খুঁজে পাওয়া যাবে না, একটা গানে শুধু প্রপারলি পাওয়া যাবে, একটা মেয়ে সেজে একটা লিপ দিয়েছিলাম। সেটা দেখার পর ডিরেক্টরের কোথাও একটা মনে হয় যে পারবো। তো যখন চ্যালেঞ্জ হয় তখন চ্যালেঞ্জের অডিশনের সময় আমাকে ডাকা হয়েছিল এবং যাই। তারপরে চ্যালেঞ্জ আসে, চ্যালেঞ্জ হওয়ার পর সেটা তো History। হয়তো তো এখনো লোকে বলে। এবং চ্যালেঞ্জ হয়েছিল বলেই আমি প্রেম আমার কাছে এসেছিল। তো চ্যালেঞ্জটা যদি আমি ভালো করে না করতে পারতাম তাহলে হয়তো প্রেম আমার কাছে আসতো সেদিন না। দেখা হয়েছিল ওর কথাও যদি বলি। সেটা পরে, এগুলো সব পরের সেটা পরের দিকে। দিকে। ওই চ্যালেঞ্জ হলো একটু বড় চরিত্র যেটা আমার কাছে এসেছিল, এবং চ্যালেঞ্জের থেকেই বাকি সব। এবং তার জন্য আমি মানে প্রচণ্ড এখনও আমি ধন্যবাদ, মানে আমি খুব কৃতজ্ঞ যে রাজ চক্রবর্তীর কাছে, আমি কৃতজ্ঞ শ্রীকান্ত মোহতার কাছে, যারা আমাকে বিশ্বাস করেছিল ওই চরিত্রটাতে। এই যে তুমি বললে না যে একটা এরকম অনেক ছবি থাকে যেখানে হয়তো খুঁজে পাওয়া যায় না, তুমি যেটা বললে, সেই চরিত্রগুলো এখন আর করতে ইচ্ছে করে বা চাও? সেগুলো তো মানে যে চরিত্রে কিছু থাকবে না সেই চরিত্র আমার কাছে প্রথমত আসবেও না। আর এলে পরেও আমি কেন করবো না এই চরিত্র, যেটার মধ্যে কিছু নেই সেটার মধ্যে আমি কিছু করে লাভ নেই, মানে আমাকে শুরুর দিকে বোধহয় এগুলো করতে হবে। সে তো করতে হয়েছে। সে আমি কোনো একটা অ্যাডে আমি জুনিয়র আর্টিস্ট হিসেবে পিছনে হেঁটেছি, সেটাও আছে। হ্যাঁ, তো এরকম তো করতেই হয়েছে। তখন তো এই স্ট্রাগলটা কতদিনের ছিল তোমার? ছিল, বেশ কিছুদিন ছিল, অনেক দিন ছিল। তারপরে ওই ক্রাইম ডায়েরি বলে হতো না, সত্যি ঘটনা অবলম্বনে, সেগুলোও করেছি, অনেক পুলিশ ফাইল করেছি আমি অনেক, মানে কাজ অনেক প্রচুর। ঘষেছি অনেক, ঘষে তারপরে আমি যে এই সেই এখন যে যেখানে পার্থসারথী চক্রবর্তী ইন্ডাস্ট্রির কাছে দাঁড়িয়ে রয়েছে, যেই নামটা হয়েছে, সেই নামের পেছনে তো অনেকটা গল্প রয়েছে। যে 20টা বছর পিছনে হ্যাঁ, ফিরে তাকালে তোমার কি কি মনে পড়ে? আসলে ওগুলো না দেখি না, পেছন ফিরেও দেখি না, মানে যেটা এসছে সেটা করেছি, মানে যা এসছে কিছু না করিনি, যেটা এসছে সেটাকে চেষ্টা করেছি অনেস্টলি, সেটা সেই চরিত্রগুলোকে যেন আমি পোর্ট্রে করতে পারি, সেটার মধ্যে যেন কোনো 2 নম্বরই না থাকে, এবং সৎভাবে প্রচেষ্টায় থাকলে তো একটা দিন তো তার ফল পাওয়া যায়। আর দর্শকরাও বোঝে ক্যামেরা এমন একটা জিনিস, তোমাকে যদি মিথ্যে অ্যাক্টিং করো ধরা পড়ে যাবে। ক্যামেরার সামনে মিথ্যে কিছু করা যায় না, তো খুব বিশ্বাস করে করতে হয়, কারণ ক্যামেরা খুব তাড়াতাড়ি তোমার এখান থেকে মানে চোখ দিয়ে এটা ধরে আর কি, থ্রু ইয়োর আইজ তোমাকে টাচ করবে এখানে তোমার হার্টকে। তো ফলে যদি তোমার চোখ যদি মিথ্যে হয়, মানে তোমার হার্ট যদি মিথ্যে বলে, চোখে সেটা ধরা পড়ে যাবে। তো সুতরাং সেই অনেস্টিটা দিয়ে, সেই সততার সঙ্গে কাজ হয়তো করতে পেরেছি, ওই জন্য এত মানুষের কাছে পৌঁছেছে। এবং আলটিমেট তো জনগণ যারা দেখছে আমাদের সিনেমা, তারাই পছন্দ করে, তারাই স্টার বানায়, তারাই সব কিছু তারাই করে, তাদের হাতেই সব। তারা যদি কানেক্ট করতে না পারে, মানে আমার যেটা হয়েছে, আমার চরিত্রগুলোকে মানুষ খুব কানেক্ট করতে পেরেছে, মানে ও মনে হচ্ছে না পাশের বাড়ির ছেলে। তারপরে বিভিন্ন ওই গ্রুপে একটা না একটা ওরকম, প্রত্যেক গ্রুপে একটা না একটা আমার ওই চরিত্রের মতন বন্ধু থাকতো, তো ফলে তারা অনেক বেশি কানেক্ট করতে পেরেছে। এটা এই থেকেই আস্তে আস্তে। আচ্ছা, এই যে যখন যেটা তুমি বলছো, সেই ডিরেক্টররা যারা আমাকে ভরসা করেছে, এবং যারা স্ক্রিপ্ট লিখেছেন, সলিলদার স্ক্রিপ্টে
প্রচুর ছবি হয়েছে আমার, এবং সলিলদার সংলাপ আমি প্রচুর বলেছি, ফলে সেটাও খুব মানে আমার কাছে মানে রাখে আর কি, যে সেই মানুষগুলো না থাকলে হয়তো আজকের আমি হতে পারতাম না। এই যে একটা চ্যালেঞ্জ জীবনে না আসলে হয়তো এই বাকি ছবিগুলোও আসতো না, এবং সেটার জন্য তো একটা অপেক্ষা ছিল, সেটার জন্য মানে কতটা স্ট্রাগল ছিল তোমার? অপেক্ষা তো ছিলই, তার সঙ্গে কাজও ছিল, কাজও করে যাচ্ছিলাম, না বসে যা পাচ্ছিলাম তাই করছিলাম। যেমন আজকে পার্থসারথী দেব উনি নেই, ওই যখন চ্যালেঞ্জ হচ্ছে তখন আমি একটা নারুগোপাল বলে একটা মলার চরিত্রে সিরিয়াল করতাম, আর প্লাসে হতো সেই সিরিয়ালটা, তো সেটা তখন করতাম। চ্যালেঞ্জের যেদিন আমাকে ডেকেছিল তার 7 দিন না 8 দিন আমাদের আউটডোর ছিল, করে আমি ওই সকালবেলা ফিরছিলাম, জ্বর ফর গায়নি, তো আমাকে ডিরেক্টর দেখে বললো তোর তো অবস্থা খুব খারাপ, তুই যে আজ বাড়ি চলে যা, কালকে আয়। তো আমি সেদিন বাড়ি চলে এসেছিলাম, তারপরের দিন গেছিলাম দেখা করতে আবার। তো ফলে এটা তো ঘটবে, এটা তো হতেই পারে, মানে এটা হয় যে আমি আমার কাজ, তোমার কাজকে প্যারালি করে যেতে হবে, কোন কাজ যে লাগবে কোন কাজ লাগবে না সেটা কেউ জানে না, তোমাকে কাজ করে যেতে হবে, তোমাকে কাজ করে যাও, ফলের আশা করো না, এটা বলেছে না, ফল এমনি মানে চলে আসবে কখন না কখন। আচ্ছা, তুমি যেটা শুনছিলে যে তুমি নর্থ কলকাতায় থাকো, সেখান থেকে সাউথে কাজ করা, এবং এই যে শুটিং এর তো কোনো শিডিউল থাকে না, সেই সময় বাড়ি ফেরা, এবং অনেক সময় ফিরতে পারিনি, অনেক রাত হয়ে গেছে। প্রচুর বন্ধু বান্ধব ছিল যারা তখনকার দিনে আমাকে খুব, তাদের বাড়িতে থাকতে দিয়ে আমাকে খুব উপকার করেছে, এবং সেই বন্ধু বান্ধবরা আমার সঙ্গে এখনও যোগাযোগ আছে, খুব সুন্দরভাবে যোগাযোগ আছে। তো আছে মানে কিছু, একা আমি আজ এই অবধি এত পথ চলতেই পারতাম না যদি অনেক মানুষের সেই হাত না থাকতো আমার পেছনে। অনেক ইন্ডাস্ট্রির বাইরের তারা আমাকে ভালোবাসে, তো ফলে সেই জন্য ওই যখন রাতে ফিরতে পারিনি তখন একটা ফোনে তারা বাইক নিয়ে চলে এসছে, আমাকে নিয়ে গেছে বাড়িতে। তো একটা কিছু ঘটার পেছনে অনেক কিছু থাকে আর কি, অনেক মানুষের অবদান থাকে, তো সেই অবদানগুলো আমার পেছনেও আছে, অনেক মানুষের অবদান আছে। এই যে আমরা একটা কথা শুনি যে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, তোমার কি মত? ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না কথাটা খুব একটা মিথ্যে নয়, আবার সত্যিও নয়। মানে বন্ধু হয়, মানে অ্যাকচুয়াল তো কাজের কর্মক্ষেত্রে তুমি বন্ধুত্ব কী করে হবে, মানে কর্মক্ষেত্রে সবাই কলিগ তোমার, ঠিক আছে, সেখানে বন্ধুত্ব হয় না, কিন্তু তার বাইরে গিয়ে বন্ধুত্বটা হয় যার সঙ্গে তোমার কোনো দেওয়া নেওয়া নেই, তোমার কাছে প্রতি কোনো কারোর চাওয়া নেই, কারোর পাওয়া নেই, নিঃস্বার্থ যেগুলো থাকে সেগুলো থেকেই বন্ধুত্ব তৈরি হয়। সেখানেও এই ফিল্ডেরও কিছু মানুষ আছে যাদের সঙ্গে আমার সেটা নেই, ফলে আমার তার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব। যদি তুমি বলো যে কর্মক্ষেত্রে বন্ধুত্ব হয় কিনা, সেটা কম হয় হয়তো, কিন্তু কর্মক্ষেত্রের বাইরে একই মানে ফিল্ডের লোক, কিন্তু তোমার সঙ্গে তার কোনো যদি লেনদেনের সম্পর্ক না থাকে, চাওয়া পাওয়া না থাকে, শুধুই নির্ভেজাল বন্ধুত্ব থাকে, তাহলে বন্ধুত্ব গড়ে ওঠে। আচ্ছা, এমন কোনো চরিত্র তোমার মনে হয় যে চরিত্রটার তুমি করেছো কিন্তু তার সঠিক মূল্যায়ন হয়নি? না, এইগুলো কখনোই এই হয়নি, হবে না, হচ্ছে না, না সূচক জীবনে আমি কোনোদিন এগুলোকে আমার জীবনে ঢুকতে দিইনি। যদি মূল্যায়ন না হয়ে থাকে, হয়নি, তাতে আমার খুব একটা যায় আসে না। মানে আমি ওটা নিয়ে পড়ে নেই যে আমি এটা করলাম আর এটাই অস্কার পাওয়া উচিত ছিল, আমি ওইসবের মধ্যে নেই। আমি করেছি, দর্শকরা দেখেছে, ভালো লেগেছে, খারাপ লেগেছে, সেটা দর্শকরা জানিয়েছে, ব্যাস ওইটুকুনি আমার কাজ। তারপরে সেটা নিয়ে কি হবে, সেটার ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেটা কত দূর অবধি যাবে, সেটার দায়িত্ব তো আমার নয়। আর সেটা ভাবা মানে হলো মূর্খাম। আমি ভাববো কেন? একটা মানুষ কাজের সঙ্গে আমার সম্পর্ক ততক্ষণ থাকে যতক্ষণ আমি কাজটা করছি, কাজটা করলাম, শুটিং শেষ, ডাবিং শেষ, আমার কাজটার সঙ্গে ওই চরিত্রটার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই, আমি আর কোনো যোগাযোগ ওই চরিত্রের সঙ্গে রাখি। তুমি এইভাবে ভাবো? আমি এইভাবে ভাবি। তো আমার এবার ছবিটা রিলিজ হলো, ছবিটা লোকে দেখলো, পছন্দ করলো না, ততক্ষণে আমি আরেকটা চরিত্রে ঢুকে গেছি, ততক্ষণে আমার অন্য ছবি স্টার্ট হয়ে গেছে, আমি অন্য কাজ করছি, আমি অন্য চরিত্র, ফলে সেই চরিত্রের এক্সপেকশন নিয়ে বসে থাকতে পারি না। আচ্ছা, ছবি চললো কি চলো না, হিট হলো না ফ্লপ হলো, সেটা খুব একটা বেশি ভাবায় না তোমার? তাহলে কোনো কিছুই ভাবায় না, একটা ছবি চললে ভালো লাগে,
কারণ ছবি চলা উচিত, চললে পরে শুধু আমার নয়, হুম ওই ছবির সঙ্গে রিলেটেড হুম সবার ভালো হয়। একজন প্রডিউসার যখন টাকা ফেরত পায় তখন সে আরও দুটো ছবি করবে, সে দুটো ছবি করবে মানে আরও 300 লোকের কর্মসংস্থান হবে। তো ফলে আমি সেইটা আমাকে ভাবায় যে একটা ছবি চলা উচিত। না চললে পরে তো ছবি আর বানাবে না, ছবি না বানালে ছবির সংখ্যা কমে যাবে। তখন তো যে এত মানুষ করে করে খাচ্ছে, মানে যাদের কর্মসংস্থান চলছে তাদের তো কর্মসংস্থানটা বন্ধ হয়ে যাবে। তো আমি সেইটাকে ভাবি, সেইটা নিয়ে আমি একটু ওয়াকিবহাল। কিন্তু এর বাইরে গিয়ে আমার চরিত্র দিয়ে অস্কার এলো কি এলো না তা দিয়ে আমি খুব একটা ভাবনা। না। আচ্ছা, আমরা বলি না যে পার্শ্ব চরিত্রের গুরুত্ব নিয়ে অনেক কথাই হয়, তো ধারাবাহিক হোক বা সিনেমা হোক, পার্শ্ব চরিত্ররা ছাড়া তো কোনো গল্পই এগোতে পারে না। এবং তোমার কি মনে হয় যে পার্শ্ব চরিত্র যথেষ্ট গুরুত্ব পায় এখন ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, গুরুত্ব তো পাই। আর এটা একটা সিনেমা কোনো একজনকে নিয়ে হয় না, একজন কেন্দ্রবিন্দু থাকে, এবার তার বিভিন্ন চরিত্র আশপাশ দিয়ে ঘোরাফেরা করে, বিভিন্ন চরিত্র, তার বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তার নায়িকার বন্ধু, নায়িকার বাবা, নায়িকার মা, হ্যাঁ, তা বিভিন্ন চরিত্র থাকে। তো কোনো একটা চরিত্র যদি তুমি একটা ঘরে একটা চরিত্র দেখো, সে কী করছে, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজছে, তার সারাদিন দেখাচ্ছ, তার সঙ্গে কেউ নেই, সে একা একা রান্না করছে, একা খাচ্ছে, তাহলে সেটা একটা ডিফারেন্ট ফিল্ম। এবার যখনই তুমি সামাজিক কোনো ছবি তৈরি করছো যে একটা মানুষ তার আশপাশ ঘিরে সে কি করছে না করছে তার সঙ্গে জড়িত আরও 100টা লোক, তাহলে ওই 100টা লোকই অতটা গুরুত্বপূর্ণ। তার মানে সেই চরিত্রগুলো পার্শ্ব চরিত্র। তো প্রত্যেকটা চরিত্রের গুরুত্ব আছে, সেই চরিত্রগুলো যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে যে সেন্ট্রাল ক্যারেক্টারটা থাকছে তার গুরুত্ব কমে যাচ্ছে, তার চরিত্রটা পুরোপুরিভাবে প্রকাশ হচ্ছে না। তো ফলে প্রত্যেকটা একটা ফিল্মের প্রত্যেকটা চরিত্র খুব গুরুত্বপূর্ণ হয় এবং প্রত্যেকটা চরিত্রের উপর দাঁড়িয়ে থাকে পুরো সিনেমাটা কোনো একজনের জন্য দাঁড়িয়ে থাকে না। এখন স্ক্রিপ্ট পেলে কি আগে নিজের জায়গাটা, আগে পুরো স্ক্রিপ্টটা পড়ি, নিজের জায়গা পড়ে, আগে পুরো গল্পটা পড়ি, সিনেমাটা প্রথম থেকে শেষ অবধি দেখি স্ক্রিপ্টে, তারপরে আমার চরিত্র কি আছে না আছে, তার সঙ্গে কি রিলেশন এই পুরো ঘটনার, সেটাকে তো দেখি। আগে টোটালটা দেখতে হয়, তারপরে আমারটা। তো দেবদার সঙ্গে তো আরো একটা কাজ আসছে, বাইক অ্যাম্বুলেন্স, তাতে আমরা পোস্টার দেখেছি। হ্যাঁ, ঘোষণা হয়েছে। হ্যাঁ, তো সেটা মানে শুটিং বা সেটা কত দূরে জানি এগোচ্ছে? না এখন, তোমার কাছে যা রিপোর্ট আছে আমার কাছে তাই রিপোর্ট আছে। আমি এখনো পুরোপুরি কিচ্ছু জানি না। আমি যখন পুরোটা জানবো তখন ডেফিনেটলি বলবো, এটা নিয়ে আলোচনা করবো। ছোট ছোট যখন এসেছিল তখন তো এটা দারুণ একটা ছবি। এই ছবিটা যদি মানে যার জীবনে নিয়ে গল্পটা, মহৎ একটা মানুষ, সে যা কাজ করেছে সেই কাজের যদি এটা সত্যি সত্যি ঠিকভাবে সেই মানে এসে বানানো হয়, সেই ভাবে ছবিটা তৈরি করা যায়, তাহলে এই ছবিটা কিন্তু একটা অন্যরকম ছবি হতে চলেছে এবং এটা আমরা খুব গর্বের জায়গা হবে এই ছবিটা আমাদের কাছে। একদমই। আচ্ছা, এই যে আমরা অনেক সময় বলি না যে ইন্ডাস্ট্রিতে একটা অলিখিত রাজনীতি রয়েছে, পলিটিক্সের শিকার, তোমার কখনো হয়েছে? রাজনীতি কোথায় নেই বলো তো? তুমি শিকার হয়েছো? ইন্ডাস্ট্রি ছেড়ে দাও, আগে সব জায়গায় আমি প্রশ্ন করছি, রাজনীতি কোথায় নেই? সব জায়গায় রয়েছে। রাজনীতি ছাড়া দেশ চলছে? দেশটা তো দাঁড়িয়ে আছে রাজনীতির উপর। তো রাজনীতি সব জায়গায় থাকবে, এবার তুমি সেই রাজনীতি পার্ট হবে কি হবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি যেহেতু একদম এগুলো বুঝি না, আমি রাজনীতি থেকে বহু দূরে থাকি, আমার কোনো আইডিয়াই নেই রাজনীতি সম্বন্ধে, ফলে আমি রাজনীতির আশপাশ দিয়েও যাই না, ফলে আমি জানিও না। তো বলে আমার এরকম কোনো কিছু ঘটেনি কখনো। এত বছরের ক্যারিয়ারে কখনো ফিল করোনি তুমি? আমি ফিল করতে চাইও না, কাটিয়ে যাও। আমি বললাম যে চাইও না ফিল করতে। আমি তখন তো ফিল করবো যখন আমি সত্যি সত্যি সেটার মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করবো। আমি তো ইনভলভ হই না, ফলে আমি জানিও না। আমার পছন্দ মানে ভালো লাগলে যে মানে পরিবেশ, সেই পরিবেশ এবং যে কাজের মধ্যে আমি সেই কাজেরও তো একটা পরিবেশ হয়, সেই পরিবেশটা আমার কাছে ইম্পর্টেন্ট। সেই পরিবেশটা যদি ঠিকঠাক থাকে আমি সেখানে কাজ করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি যেটা বলছিলে যে এই যে ক্যারিয়ারে জোয়ার ভাটা দুটোই আসে এবং সমানভাবে তুমি সেটাকে হ্যান্ডেল করে নাও, এমন কখনো হয়েছে যে দীর্ঘদিন একটা ভালো কাজ নেই বা ভালো ছবি নেই মাঝের সময়টা? প্রচুর দিন ঘটেছে,
আমিও তো মানুষ, হুম আমারও তো দুঃখ আছে, আমারও তো মন খারাপ হয়, হুম আমারও তো কান্না পায়, কিন্তু সেটা কতক্ষণ, তার টাইমটা কতক্ষণ, আমি সেই খারাপ লাগা, মন খারাপ, এই যে জিনিসগুলোকে আমার জীবনে আমি কতক্ষণ সাস্টেন করতে দেবো, সেটা আমার উপর আমি খুব বিলিভ করি। কারণ দেখো, আমার মন খারাপ মানে তো শুধু আমার একার মন খারাপ না, পুরো পরিবারের মন খারাপ হয়ে যায়। হ্যাঁ আমি যদি হতাশা হয়ে যাই, গ্রস্ত হয়ে যাই, আমি যদি আসছে না ভেবে কর্নার হয়ে যাই, তাহলে কাউকে কিছু যায় আসে? কিছু যায় আসে না। কার যায় আসে? যারা 24 ঘন্টা আমার সঙ্গে থাকছে তাদের যায় আসে। হুম আমার জন্য আরও বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবে যদি আমি সেটা আসতে দিই, আমি যদি ফিল করি, আমি যদি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই, আমি যদি মানে নেশাগ্রস্ত হয়ে পড়ি, তাহলে আলটিমেট ক্ষতিকার আমার, এবং আমাকে তাকিয়ে, আমার জন্য তাকিয়ে যারা বসে রয়েছে বাড়িতে, তাদের যাদের আমি ছাড়া কেউ নেই, তাদের। তো ফলে আমি এমন কিছু মধ্যে ঢুকি না, বা এমন মেন্টাল স্টেটটাকে এমন জায়গায় রাখি না যাতে আমার দ্বারা আমি পরিবারের কোনোভাবে। কিন্তু এই যে তুমি যেটা বললে যে আমিও তো মানুষ, সবাই তো এই যে শুরু থেকে যে তুমি এটা বুঝতে, সেটাও কিন্তু নয় না, এটা মানে যত বয়স বাড়ে, হ্যাঁ যত মানুষের অভিজ্ঞতা বাড়ে, কারণ এই ফিল্ডে আমাকে আসার জন্য তো কেউ জোর করেনি, না, আমাকে তো ঘর থেকে কেউ টেনে নিয়ে আসে, তোর মতন মানে প্রতিভা যদি না আসে বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, আর জীবনে এগোবেই না, এরকম তো কেউ বলেনি। আমি তো নিজে থেকেই এসেছি, ফলে এখন জেনেই এসেছি যে এই ফিল্ডে আজকে কাজ থাকবে, কালকে থাকবে না, পরশু দিন আবার হয়তো কোনো ভালো কাজ আসবে। তো ভাবতে হবে পজিটিভ, থাকতে হবে পজিটিভ, তাহলে হয়তো ভালো কিছুই ঘটবে। হতাশা তো এসেছিল তাহলে জীবনে, কার আসে না? মানে আসে। কি ওভারকাম করেছিল? ওই যে বললাম, সেকেন্ডে আমার বেশিক্ষণ, আমি কতক্ষণ আমি ওটাকে রাখি মাথার মধ্যে, কতক্ষণ থাকতে দেবো। যদি আমি তাকে ঘিরতে দিই আমাকে, যে তুমি আমার উপর গ্রাস করে নেবে, চেপে বসো, তাহলে সেটা গ্রাস করবে। কোন ছবিটার সময় যদি একটু বলো, যে দীর্ঘদিন কাজ নেই, যেই স্প্যানটার কথা তুমি বলছো, সেটা কোভিডের মানে সময়টাই দেখো না, 2 বছর তো পুরো কিছু ছিল না, সারাদিন বাড়িতে সবাই, প্রত্যেকটা মানুষ, সেখানে তো খারাপ মেন্টালিটি আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে যাবে, স্বাভাবিক। তুমি 2020 থেকে ধরো 22 অব্দি, এই দুটো বছর তো ভয়ঙ্কর গেছে প্রত্যেকটা মানুষের জীবনে। শুধু অভিনেতা নয়, প্রত্যেকের কত লোকের কাজ চলে গেছে। আমার জীবনে আমি বললাম যে বেশিক্ষণ থাকতে দিই না, এই কারণ আশপাশে মানুষ এত খারাপ রয়েছে, এত তাদের মানে ঠিক করে দুবেলা খাবার নেই, মাথার উপর ছাদ নেই, কিভাবে মানুষ এই ঠান্ডায়, তুমি যাও গিয়ে দেখো প্রচুর লোক আছে ফুটপাতে দিন কাটাচ্ছে, মাথায় ছাদ নেই, গরম জামাটুকুনও নেই। তো তারপরে যদি আমি হতাশ হয়ে যাই, আমি যদি ডিপ্রেসড হয়ে যাই, তাহলে সেটা বিলাসিতা আমার কাছে। আমার মাথার উপর ছাদ আছে, দুবেলা খেতে পাচ্ছি, ঈশ্বরকে ধন্যবাদ। তারপরেও যদি আমি বলি আমি ডিপ্রেসড, তাহলে তাহলে কিছু বলার নেই। আমি যদি একটু রুটি রুজির কথাতে আসি, যে তোমার তো ইন্ডাস্ট্রি এবং তোমার অভিনয়, তোমার শিল্পই তো তোমার রুটি রুজির যোগান দেয়। সেক্ষেত্রে যখন এই যে কাজ থাকে না, সেখানে আর্থিক দিকে কতটা অনিশ্চয়তা হয়? অনিশ্চয়তা আছে তো, আর্থিক অনিশ্চয়তা আছে, প্রচণ্ড অনিশ্চয়তা আছে। ওই জন্য শো করি প্রচুর, যে আমি যা পারি, আমি যেটা পারি সেটা থেকে। তো কোভিডের সময় তো সেটাও অনেক কমে গেছিল, সেটা কমে গেছিলো, সবসময় তো এক যাবে না, মানে ওই জন্য খাওয়াটাকেও ঠিক রাখতে হয়, যে আমার যাতে পান্তা ভাত খেয়েও আমার সময় যায়, আমি আলু সিদ্ধ ভাত খেয়ে নিতে পারি, যাতে আমার কোনো সমস্যা না হয়। আমি আলু সিদ্ধ ভাত খেয়েও 1 মাস চালাতে পারবো, আবার আমি মাছ মাংস খেয়েও চালাতে পারবো। যখন মাছ মাংস খাওয়ার মতন পরিস্থিতি থাকবে তখন মাছ মাংস খাবো, আর যখন আলু সিদ্ধ ভাত খেয়ে থাকতে হবে আলু সিদ্ধ ভাত খাবো, এর মধ্যে বিরাট কিছু। আর প্রচুর খেলে পরে অসুস্থ থাকে, খাওয়া একটু কম করাই ভালো, তো ফলে অসুবিধা হয় না। আচ্ছা, অভিনেতা পার্থসারথী চক্রবর্তী না কমেডিয়ান পার্থসারথী চক্রবর্তী? কমেডিয়ান বলে কোনো শব্দকেই বিশ্বাসই করি না প্রথম। কিন্তু তোমার নামের আগে তো এই আখ্যাটা দেওয়া হয়। আমাকে যে চরিত্রগুলো দিয়েছে সেগুলো তো একটু মজার চরিত্র, সেই চরিত্রগুলো মজা করে। তো যে চরিত্র মজা করে, যার মজা দেখতে ভালো লাগে, তাকে কমেডিয়ান। কমেডিয়ান শব্দটা খুব বড় শব্দ, কমেডিয়ান অত সোজা নয়।
চার্লি চ্যাপলিন কমেডিয়ান ছিল, তার মুখের ছোট্ট একটা ময়লার কোনাও নই আমি। তো সুতরাং তার তকমার সঙ্গে আমার তকমাকে জুড়ে দেওয়ার কোনো মানেই হয় না। আমি একজন অভিনেতা, আমাকে যখন মজার চরিত্র দেওয়া হয় আমি মজার চরিত্র করি, যখন আমাকে সিরিয়াস চরিত্র দেওয়া হয় আমি সিরিয়াস চরিত্র করার চেষ্টা করি। আমি একজন অভিনেতা, আমাকে তুমি যে পাত্রে দেবে আমি চেষ্টা তার করবো আকার সেই ধারণ করতে। আকারটা ধারণ করতে। কিন্তু তুমি তো এটা জানো যে তোমার নামের আগে এই আখ্যাটাই সেই বেশি সব ভাগ তো দেওয়া নানা হয়। রকম বলা হয়। তো একটা কথা বলে, এই যে কমেডিয়ান তো এমনি এমনি অনেকেই খুব যারা কঠিন জিনিস। দীর্ঘদিন ধরে তুমি যে চরিত্রগুলো করছো সেটা দর্শক উপভোগ করে, আনন্দ দেয়, এবং মানে আমার মনে হয় যে হাসানোটা সবচেয়ে বেশি কঠিন কাজ। তো সেক্ষেত্রে যখন কখনো মনে হয় যে তুমি টাইপ কাস্ট হয়ে যাচ্ছ? এখন টাইপ কাজ কোথায়, এখন মাঝখানে হয়েছিল সব ছবি একই রকম আসছিল, তারপর নিজের ছবির সংখ্যাও কমিয়েছি, না করেছি প্রচুর ছবি। আমি যা না কাজ- করলে কি না কুচু বলে? সে কি বলে আমি শুনতে জানতে, আমি হয়েছে? শুনতেও যাই না। মানে কেউ ধরো আমাকে নাকুচি বলছে তো আমার আড়ালে বলছে, আমার সামনে তো বলছে না। আড়ালে তো অনেক কথাই বলে। পাত্তা দাও না। আড়ালে যদি কেউ কিছু বলে তো আমি যদি তার সঙ্গে ঝগড়া করতে যাই তাহলে কার শরীর খারাপ হবে? আমারই। কার মন খারাপ হবে? আমারই। তুমি দেখো তোমার রাস্তা তোমায় তৈরি করতে হবে, তোমার রাস্তা কি আছে তুমি সেইটাকে সাফ করতে করতে যাও। তোমার রাস্তা যদি কাটা ফাটা থাকে, নোংরা থাকে, সেগুলোকে পরিষ্কার করো, পরিষ্কার করে নিজের পথে হাঁটো। এটা হলো আমার মূল মন্ত্র। আমি নিজের পথ পরিষ্কার করে নিজের মতন হেঁটে নিজের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। আমারও তো একটা গোল আছে, আমি সেই গোলে যাওয়ার চেষ্টা করছি। ফলে আমি কে কী বললো, কে খারাপ বললো তাতেও আমি খারাপ হয়ে গেলাম না, কে আমার ভালো বললো তাতেও আমি মহান হয়ে গেলাম না। ফলে কাউকে দুঃখ না দিয়ে, কাউকে কষ্ট না দিয়ে, কাউর ক্ষতি না করে, নিজের যেটুকুনি চাই, নিজের যে আমার বিরাট চাহিদা নয় আমি বিরাট গাড়ি নিয়ে ঘুরবো, বিরাট বাড়িতে থাকবো, এরকম কোনো চাহিদা আমার নেই। আমার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য যেটুকুনি দরকার আমি সেটুকুনি খুশি। আচ্ছা, আমরা অনেকক্ষণ আড্ডা দিচ্ছি, তো একটু খালি মুখে তো আড্ডাটা ঠিক জমে না। তোমার জন্য একটু খাবার রয়েছে বাবু কালচারের তরফ থেকে। এই খাবার দাবারের প্রতি আমার অ্যালার্জি আছে, কেন? খুব একটা খাই না। কি খাও তুমি ওই যে তাহলে? ওইটা ওই যে ওই জিনিসটা দেখতে ওইটা খাবো, ও আচ্ছা, শুধু এইটা খাবো ব্যাস। আচ্ছা, এইটা তোমার আমার জন্য যেটা ঠিক আছে, পছন্দ সেটাই খাও। এইটা ঠিক আছে। একটু ঠান্ডা কম হলে ভালো হতো, ঠিক আছে তো চলে যাবে। ঠিক আছে, চলো। তো তুমি খাও। একদমই, হ্যাঁ। তো আমরা যেখানে ছিলাম, যে এই যে কাজ, এবং তুমি যেটা বলছিলে যে তুমি বিশেষ করে একটা পাত্তা দাও না, এই যে নিজের রাস্তাটা মসৃণ করে নেওয়ার দিকেও তো একটা লক্ষ্য থাকে। সেটা কখন বুঝতে পেরেছো? এই 20 বছরের অভিজ্ঞতা তোমায় কি শেখালো? অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। মানে আগে আমি একটু বেশি রেখে ফেলে যেতাম, মাথা গরম হয়ে যায়? গরম হয়ে যেত, তো সেগুলো না, এসব করা যাবে না। ভুল সিদ্ধান্ত নিয়েছো রেগে কি? বহু কি কি করছো একটুখানি বলো। ওই যে বললাম পিছনের কথা টানি না, বহু বুদ্ধি নিয়েছি, আর দরকার নেই। মানে তো একটা এক্সাম্পল দাও। অনেক কিছু, মানে ওই রেগে গেলে হতো, একটা শর্ট টেম্পার ছিলাম খুব, রেগে গেলাম। তারপরে মানে কী মানে আছে, মানে মানে কোনো কিছু আমার হাতে নেই, যেটা আমার হাতে নেই সেটা আমি রাগ করে কী কী হবে, আলটিমেট কষ্ট আমি পাবো, কারোর কিচ্ছু যা আসবে না। বললাম যে এখানে কেউ বদা করে না কিছু, তো ফলে তার থেকে ইগনোর করাটা অনেক বেটার, পাত্তা না দেওয়া, না দেখলাম সব কিছু অ্যালুফ করে দেওয়া অনেক বেটার। এটা কখন শিখলে? এই থেকে যখন যখন সেই অবস্ট্রাকশনগুলো তৈরি হয় তখন বুঝতে পারি যে আচ্ছা এটা এরম না, এটা এরম, ঠিক আছে। তুমি তো কাউকে দায়ী করতে পারবে না, দোষারোপ করতে পারবে না, কারণ তুমি তোমার এই ফিল্ড বেছেছো, তুমি তোমার পথ তুমি বেছেছো, তো সেই পথ খুব মসৃণ হবে, খুব একদম পুরো পিচ মোড়া হবে, একদম সুন্দর কার্পেট পাতা থাকবে, আর তুমি সেখান থেকে হেঁটে চলে যাবে, গাড়ি নিয়ে চলে যাবে, তা তো হয় না। তো তোমাকে তোমার কার্পেট তোমাকেই কিনতে হবে, তোমাকেই রাস্তাটা পরিষ্কার করতে হবে, তোমাকেই গোলাপ তোমাকেই এটা পাততে হবে, পেটে তারপরে তুমি ওখানে যেতে পারবে। তো সুতরাং আমি সেইটার উপর কাজ করা বেটার, যে নিজের সেটা করি। আচ্ছা, দেয়ালে পিঠ থেকে গেলে আমরা অনেক সময় ভাবি যে আর নয়, করবো না, ছেড়ে দিই। তোমার ক্ষেত্রে হয়েছে কখনো মনে হয়েছে? না না, আমি ওই অবধি কোনোদিন যাইনি, কারণ যে জিনিসটার পিছনে আমি এত বছর সময় দিয়েছি, তো সেইটাই যদি আমি ছেড়ে দিই তাহলে তো আমি আর কিছু পারি না। আমি কী করবো আর? আমি তো এটার পিছনেই আমার সবটা দিয়ে দিয়েছি, তো যখন আমি সেটার পিছনে সব দিয়ে দিয়েছি
তো সুতরাং যত পরিস্থিতি খারাপ হোক, যত কিছু হোক, আরেকদিন মাথায় রাখবেন আমি ভগবানে বিশ্বাসী। আর ভগবান তাকেই একটু দুঃখ কষ্ট দেয় যাকে উনি জানেন যে সেই তার এই কাঁধে সেটা বহন করতে পারবে, তাকে টেস্ট করা যাবে। আমার মনে হয় যে যত তুমি একটা অবস্ট্রাকশন কাটিয়ে তুমি আরেকটা যাচ্ছ, মানে এইবার ঠিক হয়ে গেল, তখন দিলে আবার একটা এলো, আবার ওটা কাটিয়ে আবার তুমি এগোলে, তারপরে আরেকটা এলো। তো এটা তখনই হয় যে যখন টেস্ট করছে না, ঈশ্বরও টেস্ট করে যে তুমি কতটা পারবে নিতে, তুমি সেই তোমার মধ্যে কতটা জোর আছে। তো আমিও এখন ওই ধরনের ছেলে, আগে কোনোভাবে হাল ছাড়বো না, যা হোক করে নেবো। যেভাবে হোক করবোই, এগোবই, আটকে যাবো, পড়ে যাব, পিছিয়ে আসবো, আবার এগোবো, আবার আটকাবো, আবার পিছিয়ে পড়বো, আবার পড়ে যাব, কিন্তু উঠবো, আবার এগোবো। তো আমি সেইটাই বিলিভ করি। এই যে যখন শো করতে যাওয়া, এটা তো জনপ্রিয়তা তৈরি হয়ে গেছে এতগুলো বছরে, এই যে পাওনাটা, এটা তো বিরাট প্রাপ্তি। এই এত বছরে এই যে মানুষ যে ভালোবাসা দিয়েছে, যে পরিমাণ ভালোবাসা, তার জন্যই আছি টিকে। আর আগে হতো শোতে যেতাম, 5 মিনিট 7 মিনিট দেখতো লোকে, দেখাটা তো 5-7 মিনিট, তারপর তো তোমাকে পারফরমেন্স করতে হবে। তখন বুঝলাম যে এবার পারফরমেন্স করতে হবে, তখন থেকে আমি শোয়ের পারফরমেন্সের উপর জোর দিলাম। আচ্ছা, আলাদা করে কি ওটা প্র্যাকটিস? মানে ধরো আমি যেগুলো প্র্যাকটিস করতাম না সেগুলো প্র্যাকটিস করা শুরু করলাম, গানটা একটু মন দিলাম যে যেটুকুনি করবো সেটুকুনি যেন ঠিকঠাক লোকের পছন্দ হয়, লোকের ভালো লাগে। তো সেইগুলোর প্রতি আমি গেলাম আস্তে আস্তে। নিজের পিছনে খাটতে হবে। যখনই তুমি দেখবে কিছু হচ্ছে না, আটকে যাচ্ছ, তখন তুমি নিজের পরিধিটা বাড়িয়ে দাও। তুমি যা পারো চেষ্টা করো তোমার সেই পারাটা আরও বাড়িয়ে দিতে, তুমি আরও বেশি পারো। যেই বেশি পারোতে চলে যাবে এই 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 এত কিছু আমি পারি, তখন কোনো না কোনো একটা জায়গা থেকে তোমাকে ঠিক উতরে দেবে আর কি, যে তোমার এটা হচ্ছে না, ওটা হয়ে যাবে। ফলে আমি সেটাই বিলিভ করি। আচ্ছা, আমরা এখন পর্দায় তোমাকে দেখি, এই যে রসবোধ, তোমার যে কমিক সেন্স রয়েছে, ব্যক্তিগতভাবেও কি সেরকম, নাকি একটু রিজার্ভ থাকো? ব্যক্তিগত আমি যাদের সঙ্গে মিশে যাই, মিলে যাই, মানে তখন আমি খুব একটু, আর আমি খুব বেশি সিরিয়াস, খুব রিজার্ভ, গম্ভীর ওরকম নই বেসিক্যালি। আমি মজা করতে ভালোবাসি, তবে ছ্যাবলা নই। ছ্যাবলামি একটা জিনিস, আর মজা করা অন্য জিনিস, সেন্স অফ হিউমার দিয়ে সেটা অন্য জিনিস। কিন্তু ওই সবসময় হ্যাঁ এই ছ্যাবলামি, ওইটা বোধহয় আমি নই। আচ্ছা, এই যে প্রচুর হিরোদের সাথে যখন কাজ হয়, তোমার সবচেয়ে বেশি কমফোর্ট জোন কার সঙ্গে তৈরি হয়? সবার সঙ্গে। আমি বেসিক্যালি ওরকম আলাদা করে বাজ বিচার করে কোনোদিন কাজ করিনি। আমার সঙ্গে যে নতুন কোনো হিরো যদি কাজ করেছে কখনো, আমি সেই চরিত্রটা যখন করি, আমি ও আমার সবচেয়ে বেশি মানে বেস্ট ফ্রেন্ড, নাহলে তো আমি চরিত্র করতে পারবো না। আমি তো কোথাও একটা আমার চরিত্রে কম থেকে যাবে। ফলে আমি আলাদা করে এ প্রিয়, তার সঙ্গে ভালো কাজ হবে, এ অপ্রিয়, এর সঙ্গে খারাপ কাজ হবে, এরকম তো নয়। আমি প্রফেশনাল। নিজেই গিয়ে আগে তুমি সেই জায়গাটা নিজেই করে দাও? আমি নিজেই করে নিই সেটাকে, যাতে আমার দিক থেকে আমার চরিত্রের কোনো রকম খামতি না থাকে। আর আমরা যখন প্রত্যেকে হয় না যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কোনোদিনও হিরো বা হিরোইন ভেবেই থাকি, সেক্ষেত্রে তোমার কোনোদিনও হয়েছিল যে হিরো হব? আমি প্রচুর ছবিতে হিরো হয়েছি, তো 10খানা ছবি আছে আমার। কিন্তু এই যে স্টে করে যাওয়াটা, স্টে তো কোথায় কি হয় কেউ জানে না। হিরো মানে বেসিক্যালি আমি অভিনেতা। আমি চিরকালই এটাই বিলিভ করেছি, আমি একজন অ্যাক্টর। আমাকে তুমি যেভাবে যে চরিত্রে দেবে, আমি সেই চরিত্রে মানে ঠিকঠাক করার চেষ্টা করব। সেটা মেন প্রোটাগনিস্ট হতে পারে, অ্যান্টাগনিস্ট হতে পারে, কমিক চরিত্র হতে পারে, তার কোনো গ্রে শেডের কোনো চরিত্র হতে পারে। যে যেমন দেবে আমি সেটাকে সার্ভ করা আমার কাজ। আমার কোনো চয়েস থাকতে পারে না। আমি একজন অভিনেতা, আমি ফ্রিল্যান্স অভিনেতা। আমার কাছে যে বলবে, আমি একজন ভালো রান্না করি, তো আমাকে আমি খিচুড়ি রান্না করি, তাহলে আমি সারা জীবন খিচুড়ি রান্না করবো, তাই না? তো যে ভালো কুক, সে তো সবই রান্না পারবে, সে সবটাই ভালোভাবে করবে। সেরকমই আমি একজন অভিনেতা। আমাকে যে নিয়ে আসে, যে চরিত্র নিয়ে আসে আমার কাছে, আমি চেষ্টা করি সেই চরিত্রটাকে ঠিকঠাকভাবে ডেলিভারি করার। ব্যাস, এটা আমার কাজ। এরপরে কে কী ভাবছে, আমি হিরো না ভিলেন নাকি কমেডিয়ান নাকি
অন্য কিছু, সে তাদের, ওটা ওই ট্যাগটা তাদের, আমার নয়। আমি একজন অভিনেতা, আমি শুধুমাত্র অভিনেতা, আর কিছু নেই। আচ্ছা, এই 20 বছরে কি মনে হলো যে ইন্ডাস্ট্রি তোমার প্রতি কতটা জাস্টিফাই করেছে, সেটা সব দিক থেকে যদি বলো, 100টার উপর ছবি করেছি। যদি আমাকে ভরসা না করতো তাহলে কি আমি এত ছবি করতে পারতাম? ঈশ্বরের অশেষ কৃপা, মানে যে আমি এত কাজ করতে পেরেছি। আমার থেকে কত ভালো অভিনেতা, অনেক বেটার ট্যালেন্ট বাংলার রাস্তায় রাস্তায়, প্রত্যেক গলিতে তুমি একটা করে পাবে। প্রত্যেক গলিতে তুমি আমার মতন ট্যালেন্ট বা আমার মতন অভিনেতা একটা করে পাবে। তাদের টাইম অ্যান্ড স্পেস ম্যাচ করেনি, তাই জন্য হয়তো তারা অতটা পায়নি। আমি যেটুকুনি পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। আমার কাছে ওই না পাইনি কেন, এই ইন্ডাস্ট্রি আমাকে নিয়ে ঠিক বুঝলো না, আমি 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 মানে আজ এতদিন হলে 2-4-5খানা অস্কার পেয়ে যেতাম, এইসব গল্পে আমি নেই। যা পেয়েছি অনেক, ঈশ্বরকে ধন্যবাদ যে আমাকে এইটুকুনি দেওয়ার জন্য, বাস। একদমই। এবং সামনেও প্রচুর কাজ আসছে। চেষ্টা করবো আবার ভালো করে করার চেষ্টা করবো, যাতে সেই কাজগুলোরও বয়স অনেক বছর থাকে, একদম। সেইগুলো মানে এক্সপায়ারি ডেট যেন অনেক দূরের থাকে, অনেক দূর। কাজ চেয়েছো কখনো? এটা পারি না, এইটা আমার একটা, এই তুমি বলো যে আমার খামতি আছে, আমার প্রচুর খামতি আছে। খামতির মধ্যে এই একটা হলো এইটা, যে ফোন করে বলা যে কাজ না থাকলেও কখনো বলতে পারো না? বলতে পারি না, মানে কি বলবো, মানে আমি বুঝে পাই না বলবোটা কি। মানে এমন তো নয় যে কেউ জানে না যে আমি অভিনয় করি, তো কেমন করি সেটাও নিশ্চয়ই কেউ না কেউ দেখেছে, যারা পরিচালক, তাদের কাছে কি বলবো, মানে বলবোটা কি আলাদা, আমি কথা খুঁজে পাই না। আমি গিয়ে তারপরে আমাকে মানে কি বলতে হয় সেটাই আমি জানি না। আমার বেসিক্যালি কি বলতে হয়, যে ফোন করে যে কাজ চাইবো কীভাবে কাজ চাইতে হয় সেটাই আমি জানি না। এটা কি মনে হয় নিজের খামতি? খামতি, এটা খামতি। এই যে তুমি বলে না যে 100টার ওপরে বেশি ছবি করেছে, সব ছবি অফার এসছে, চরিত্র পছন্দ হয়েছে, হ্যাঁ তারপর করা। আমাকে বলেছে, আমাকে চরিত্র পছন্দ হয়েছে, বসেছি ডিরেক্টরের সাথে, বসেছি, কথা বলেছি কিভাবে চরিত্রটা করা যায়, তার সঙ্গে ডিসকাশন করেছি, করে এইবার আমার চরিত্র নিয়ে আমি খেটেছি, আমি আমার ক্রাফটকে সাজিয়েছি, তার নাম করে দেন ডেলিভার করেছি, সবটাই এরকম। আচ্ছা, এই যে ছবি আসছে, করেছো, সেরকম পরবর্তীকালে আমি যদি বলি যে কখনো কাজ চাইতে হয়, তাহলে নিজের এই খামতিটাকে সরাবে? আমি চাইতে, সেটা হয়তো আমাকে শিখতে হবে কীভাবে চাইতে হয়। মানে চাওয়ার তো অনেকগুলো মানে বলার ধরন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কীভাবে চাইতে হয় আমি এখনো শিখে উঠতে পারি। যদি শিখে ফেলতে পারি দেন নিশ্চয়ই চাইবো, কেন চাইবো। একদমই। এবং কাজ আসুক, কাজ থাকুক, সেটাই বলার। শেষে কি বলবে দর্শকদের? আমি যেটা শুরুতেই বলছিলাম যে তুমি পর্দায় আসা মানে হাসবে তো অবশ্যই, এবং একটা দৃষ্টি আকর্ষণের ব্যাপার থাকে, কি বলবে তাদের? দর্শকদের বলবো এইভাবে ভালোবাসা দিয়ে যাও। এই আমার কাছে ভগবান মানে দর্শকই তোমরাই, তো তোমাদের ভালোবাসাতেই এত বছর, 20 বছর রয়ে গেলাম। আরও যে কদিন বাঁচবো, যে কদিন ভালো করে কাজ করতে পারবো, কাজ করার সক্ষমতা থাকবে, ততদিন করব। এবং তোমরা সাথে থেকো, পাশে থেকো যেভাবে আছো, এবং আমার সিনেমা দেখো। এই তো ব্যাস, আর ভালোবেসো, এই আর 2026 সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। নতুন বাংলা ছবি যে যা আসবে সেগুলো সব মানে হলে হই হই করে ভরিয়ে দেখো, ব্যাস, আর কি চাই। নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলকে। এই মুহূর্তে আমরা পার্থদার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, এতক্ষণ নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং আমাদের এই লোকেশনটা বাবু কালচারের তরফ থেকে। ধন্যবাদ বাবু কালচারকেও।